আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলার বাছাই করা সেরা খবর। আজকের শিরোনাম, মৃত্যুদণ্ড হতে পারে, সন্দীপ ঘোষের জামিনের আর্জি খারিজ করে বিরাট পর্যবেক্ষণ আদালতের। যা বললেন, দেওয়াল ভাঙার কথা জানতো জুনিয়ারা, প্রমাণ দেখালো টিএমসি। আর্জি করে ময়না তদন্ত চেয়েছিলেন নির্যাতিতার বাবা। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া, কি জানালো আবহাওয়া দপ্তর। জানুন ৬,০০০ থেকে কত বাড়বে কিষাণ সম্মান নিধির পরিমাণ। ভেঙে দেওয়া হলো শাহ আলম স্টেডিয়াম, ভিডিও দেখে স্তম্ভিত গোটা নেট দুনিয়া। প্রতিদিন সেরা খবর পেতে আমাদের এই 23 নিউজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর সঠিক এবং সত্যের সাথে থাকুন। আমাদের 23 নিউজ বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করতে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বিস্তারিত, তবে কি মৃত্যুদণ্ড হতে পারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের? আদালত জানিয়েছে, অপরাধ প্রমাণ হলে সন্দীপ ঘোষের মৃত্যুদণ্ড হতে পারে। শিয়ালদা কোর্টের বিচারক মনে করেন যে অপরাধ সংগঠিত করা হয়েছে তা বিরলতম। বিচারকের অভিমত, অন্য কারো সহযোগিতা নিয়ে যে কেউ অপরাধ সংগঠিত করতে পারে। জামিনের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের জামিন আর্জি খারিজ করে দিয়ে শিয়ালদা আদালতের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে, এটা বিরলতম মামলা। বিচারকের মতে, সন্দীপকে জামিন দেওয়া হলে তার নৈতিকতা বিরুদ্ধ হবে। এর পাশাপাশি সিবিআই রুদ্ধদ্বার শুনানির আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। সন্দীপের সঙ্গে চালাক থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। জানিয়েছে, টালা থানায় ভুয়ো তথ্য নথিভুক্ত করা হয়েছে। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করা এই তথ্য তাদের হাতে এসেছে। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে। সিবিআই আদালতকে এও জানিয়েছে, টালা থানার সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ডিস্ক ডেটা পাঠানো হচ্ছে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে সিএফএসএল এ। আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সন্দীপ ও অভিজিতের অভিযুক্তের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কি না এ নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু সিবিআই জানায় কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় তিনি আসতে পারেননি। আদালত সন্দীপ এবং অভিজিৎকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। দুজনেই জামিনের আবেদন করেছিলেন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল তাতে 3 জন নার্স এবং 3 জন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর ছিল। এমনই দুটি নথি দেখিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেতাদের একাংশ। বিশেষত গত 9 আগস্ট যে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তার পাশের ঘরেই 13 আগস্ট সংস্কারের কাজ শুরু হওয়ায় তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল সেটা নিয়ে পাল্টা জুনিয়র ডাক্তারদের নিশানা করছেন তারা। সেমিনার রুমের পাশেই সংস্কার নিয়ে জুনিয়র ডাক্তারদের তো। তৃণমূলের তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস একটি স্বাক্ষরিত নথি পোস্ট করে অভিযোগ করেন, আরজিকরের স্বাস্থ্যকর্মীরা রেস্টরুমের দাবি তুলেছিলেন। নয়া নির্মাণ কাজ এবং পুনর্নির্মাণের জন্য একটি প্রস্তাবনা গৃহীত হয়েছিল, তাতে 3 জন জুনিয়র ডাক্তার এবং 3 জন নার্স স্বাক্ষর করেছিলেন। সেই সঙ্গে তৃণমূলের তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, তাহলে এত অবাক হওয়ার কি আছে? কেন এমন করা হচ্ছে? যে কোনো ডাক্তারই সেই নির্মাণ কাজের বিষয়ে জানতেন না? তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্রের জন্যই কি সেই কাজটা করা হয়েছিল? আরও একটি নথি দেখিয়ে ডাক্তারদের নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সাংবাদিক সঞ্জয় ভদ্রের পোস্ট করা সেই নথির বয়ান অনুযায়ী, যেদিন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেদিন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরদেরকে যে চিঠি লেখা হয়েছিল তাতে বলা হয়েছিল যে 5টি শর্তে তারা নির্যাতিতার দেহের ময়না তদন্ত করতে দেবেন। ওই নথির বয়ান অনুযায়ী আর প্রথম শর্তে উল্লেখ করা হয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত করতে হবে। আর সেই চিঠিতে জুনিয়র ডাক্তার এবং নির্যাতিতার বাবার স্বাক্ষর ছিল বলেও দাবি করা হয়েছে। ময়নাতদন্ত নিয়ে আরও অনেক প্রশ্ন আছে। উল্লেখ্য যে হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেই ময়নাতদন্ত করা হওয়ার বিষয়টি নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠেছিল। সেই সঙ্গে সূর্যাস্তের পর ময়নাতদন্ত কেন করা হয়েছিল, কি কারণে এত তাড়াহুড়ো করা হয়েছিল, সেই সব নিয়েও একগুচ্ছ প্রশ্ন উঠছে। শনিবার কেমন থাকবে মহানগরের আবহাওয়া, কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, শনিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শনিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে 34 মিলিমিটার। এই সময় আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। শনিবার বিকেল 5:30 পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 83%। বঙ্গের আবহাওয়া সাধারণভাবে মনে করা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লে শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে সিটি অফ জয়ে। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তারপর আগস্ট পর্যন্ত চলে বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড় বৃষ্টির মাঝে মধ্যেই তাদের রেহাই দেয়। ভৌগোলিক অবস্থান: হুগলি নদীর পূর্ব তীর এবং বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্ব ভারতের শহর কেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা 9 মিটার। আবহাওয়া এবং স্বাস্থ্য: সাধারণভাবে শীতের সময় বেশ কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায়, যেমন বিভিন্ন ধরনের ব্যথা, শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত কিছু নির্দিষ্ট সমস্যা। এবার নতুন করে চিন্তার কারণ বাড়িয়েছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। 2023 সালের শেষের দিক থেকেই দেখা যায় দেশে নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তার উপর ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো কিছু সমস্যা মহানগরীর বাসিন্দাদের কাছে অজানা নয়। সঙ্গে জ্বর, সর্দি, কাশির উপসর্গ সহ অন্যান্য ভাইরাল সংক্রমণ তো লেগেই রয়েছে। সব দেখে রোগ জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকেরা। আর গরমের হাত থেকে বাঁচতে তৈরি থাকতে হবে আরো কিছু চেনা জানা নিয়মবিধি ঢাল তরোয়াল নিয়ে। মোদী সরকার সারা দেশের কৃষকদের জন্য একটি বিশেষ উপহার দিতে চলেছে। আপনি যদি কৃষক হন তবে এই খবরটি আপনার জন্য বড় সুবিধা এনে দিতে পারে। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের সুবিধা ভোগ করছেন, তাহলে আপনার জন্য একটি ভালো খবর আছে। প্রতিবেদন অনুযায়ী মোদী সরকার কিষাণ সম্মান নিধির পরিমাণ 6,000 থেকে বাড়িয়ে 10,000 রুপি করার পরিকল্পনা করেছে। এই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিজয় সংকল্প মহারেলির সময় করেছেন। উধমপুরে অমিত শাহের বড় ঘোষণা র্যালির সময় অমিত শাহ বিজেপি প্রার্থী বলবন্ত সিং মানকোটিয়া এবং উধমপুরের বিজেপি প্রার্থী RS পাঠানিয়া এবং পবন গুপ্তার জন্য জনসমর্থন সংগ্রহ করেছেন। এই সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, যদি জম্মু ও কাশ্মীরের বিজেপির সরকার গঠন হয় তাহলে কিষাণ সম্মান নিধিকে 6,000 থেকে বাড়িয়ে 10,000 রুপি করা হবে। এছাড়াও জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। জম্মুতে মেট্রো পরিষেবা আসবে এবং তারা প্রতি বছর সন্ত্রাসীদের দ্বারা ধ্বংস হওয়া 100টি মন্দিরের পুনর্নির্মাণ করবেন। তিনি অগ্নিবীরদের 100% কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এই স্কিম কখন শুরু হয়েছিল জানিয়ে রাখি। কেন্দ্রীয় সরকার 2019 সালে পিএম কিষাণ সম্মান নিধি স্কিম শুরু করেছিল, যার অধীনে কৃষকদের প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 রুপি দেওয়া হয়। এই অর্থটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরকারি উপকারভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। প্রতিটি কিস্তির পরিমাণ 2,000 রুপি। এখনো পর্যন্ত দেশের কোটি কোটি কৃষক এই স্কিমের অধীনে 17টি কিস্তির সুবিধা পেয়েছেন। ভেঙে দেওয়া হলো শাহ আলম স্টেডিয়ামটিকে ভেঙে পড়তে দেখে গোটা নেট দুনিয়া স্তম্ভিত। মালয়েশিয়ার শাহ আলম ফুটবল স্টেডিয়াম মালয়েশিয়ার অবস্থিত একাধিক স্টেডিয়ামের মধ্যে সবথেকে বহুল জনপ্রিয় এবং সেরা ফুটবল স্টেডিয়াম হিসেবে পরিচিত এই স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামে একসময় অনুষ্ঠিত হয়েছে একের পর এক বড় বড় ফুটবল প্রতিযোগিতা। বড় বড় দল অংশগ্রহণ করেছে এই সমস্ত খেলায়। সাম্প্রতিক বিপদের আশঙ্কা করে ভেঙে দেওয়া হলো এই স্টেডিয়ামটিকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভিডিওতে এত বড় স্টেডিয়ামকে ভেঙে পড়তে দেখে রীতিমতো শিহরিত হয়ে উঠেছে নেটিজেনরা। মালয়েশিয়াতে শাহ আলম স্টেডিয়াম মাঠটি অত্যন্ত জনপ্রিয়। এই মাঠেই একসময় মুখোমুখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল চেলসি এবং আর্সেনাল। আয়তনের দিক থেকে মাঠটি বেশ বড়। তথ্যসূত্রে জানা গেছে এই স্টেডিয়ামের আয়তন স্ট্যামফোর্ড ব্রিজ অথবা এমিরেটস স্টেডিয়ামের চেয়েও অনেক বড়। প্রায় 4 বছর আগে এই স্টেডিয়ামটি অসুরক্ষিত ঘোষণা করা হয়েছিল। বিপদ আশঙ্কার জেরে 4 বছর পর সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে সম্পূর্ণ স্টেডিয়ামটিকে। শাহ আলম ফুটবল স্টেডিয়ামটিকে মালয়েশিয়ার সেরা স্টেডিয়াম হিসেবেই চিহ্নিত করা হয়। এখানে বসার
আসনও রয়েছে সর্বাধিক পরিমাণে। প্রায় ৮০,০০০ মানুষ একসাথে বসে খেলা দেখার সুযোগ পান এই স্টেডিয়ামে। সম্প্রতি এই মাঠে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ প্রদর্শনীর। মাঝে ২০১১ সালে দুটি বিশিষ্ট ফুটবল দল বা প্রিমিয়ার লিগে ক্লাব এই প্রদর্শনী খেলায় অংশগ্রহণ করেন। দল দুটির নাম চেলসি এবং আর্সেনাল। তারা মূলত এশিয়া সফরে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে এসে পৌঁছান এই স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। তারপর আয়োজিত প্রদর্শনী খেলায় অংশগ্রহণও করেন। ১৯৯৪ সালে তৈরি করা হয়েছিল মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামটি। তখন থেকেই শুরুর দিন থেকে আজ অবধি স্বমহিমায় জনপ্রিয়তার শিখরে রয়েছে এই স্টেডিয়াম। বড় দুটি ক্লাব হোক অথবা মালয়েশিয়ার নিজস্ব জাতীয় ফুটবল দলের খেলাই হোক, সব সময়ের জন্য সরগরম থেকেছে এই স্টেডিয়াম। শুধু খেলাধুলা নয়, বেশ কিছু বড় বড় কনসার্টও আয়োজিত হয়েছে এই মাঠে। বড় বড় নামকরা ব্যান্ড এসেছে নিজেদের পারফরমেন্স করতে। এই সমস্ত ব্যান্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য মেরুন 5, ডিপ পার্পল ইত্যাদি। ২০২০ সালে শাহ আলম স্টেডিয়ামটিকে দর্শকদের জন্য একেবারে সুরক্ষিত নয় বলে ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে শাহ আলম স্টেডিয়ামটি দর্শকদের জন্য একেবারেই সুরক্ষিত নয় বলে ঘোষণা করা হয়েছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় স্টেডিয়াম ভেঙে নতুন করে আবারও তৈরি করা হবে। ঠিক ৪ বছর পর অর্থাৎ ২০২৪ সালে এসে শুরু হলো স্টেডিয়াম ভাঙার কাজ। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ২০১৯ সালের মধ্যে নতুন করে শাহ আলম স্টেডিয়ামটি তৈরি করে ফেলবেন তারা। তবে দর্শক আসনের দিক থেকে নতুন স্টেডিয়ামটি আগের মতো অত বড় হবে না। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নতুন শাহ আলম স্টেডিয়ামের দর্শক আসন থাকবে ৪৫,০০০-এর মধ্যে। ইতিমধ্যে স্টেডিয়াম ভাঙার কাজ সম্পন্ন হচ্ছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এখন মাত্র চত্বরটি পরিষ্কার করার কাজ চলবে।